বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ গ্রামারে তিন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স পাওয়া যায়। একটা হলো ডাব্লিউএস কোয়েশ্চেন, একটা হলো টেট কোয়েশ্চেন, একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন। আমরা আজ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি ওটা হলো ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো কোয়েশ্চেন। অর্থাৎ তার মানে হলো এমন এক ধরনের প্রশ্নবোধক বাক্য যে যার উত্তরে ইয়েস বা নো দিলে আনসার হয়। যেমন কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউ ডু ইউ ইটেন রাইস, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, বা হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো। সে বললো ইয়েস বা নো। উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাবে, উত্তরে ইয়েস বা নো বললে আনসার হয়ে যায়। তাহলে এমন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যার উত্তরে ইয়েস বা নো বললে আনসার হয়। আবার ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, যে ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া যে কোয়েশ্চেন তৈরি করা হয় তার উত্তরে কিন্তু ইয়েস নো বললে হয় না, তার উত্তরে কোনো কিছু বলতে হয়। যেমন কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, যদি উত্তরে আমি কেউ বলে যে ইয়েস বা নো, আনসার হবে না। মাই নেম ইজ হাসান করিম, একটা কিছু বলতে হবে। যদি বলে হোয়ার আর ইউর হাউস, তোমার বাড়ি কোথায়, সে বললো ইয়েস অথবা নো, আনসার হবে না, কারণ ইয়েস নোর এখানে আনসার না, এখানে কিছু বলতে হবে। ইয়েস নোর আনসার হলো দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, এমন এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স যার গঠন অক্সিলারি ভার্ব অথবা ডো ডাজ ডিড দিয়ে করা হয়। যার গঠন অক্সিলারি ভার্ব অথবা ডো ডাজ ডিড দিয়ে করা হয় তাকেই বলা হয় ইয়েস বা নো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটা 4টা রুল দিচ্ছি এখানে, এই 4টা রুলের ভিতরে সব ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইয়েস নো যত ইন্টারোগেটিভ সেন্টেন্স 4টা রুলের ভিতরে কভার। তাহলে 1 নম্বর রুল হলো কোনো বাক্যে যদি এমিজা রজার হ্যাভ শেলসট ক্যান কুড মে মাইট উইল উড থাকে, তাহলে ইত্যাদি ভার্ব সমূহের কোন একটি থাকলে আমরা এটি সাবজেক্টের আগে নিয়ে আসবো, শুধু জায়গার চেঞ্জ। যেমন হি হ্যাজ প্লেড ক্রিকেট, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই তৈরি করি। তাহলে আমাদেরকে এটা অ্যাসার্টিভের বোঝার দুইটা আলামত, একটা হলো সাবজেক্টের শুরু, শেষে ফুল স্টপ, শেষ ফুল স্টপ, সাবজেক্টের শুরু, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমি যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ বানাতে চাই তাহলে কি করতে হবে? ইন্টারোগেটিভ বানাতে চাইলে এই হ্যাজটাকে আগে, এই হিটাকে পরে, হ্যাজ যদি আগে দেই তাহলে বড় হাতের এস দিতে হবে, শুরু অক্ষর হ্যাজ, হি প্লেড ক্রিকেট, শেষে প্রশ্ন চিহ্ন, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে আর এখানে জায়গা চেঞ্জ হয়েছে। তো আমি হ্যাজ বাক্যের ভিতরে থাকার কারণে হ্যাজকে সামনে নিয়ে আসছি, এই হিকে সাবজেক্টকে এই অক্সিলারি ভার্বের পরে দিছি। অর্থাৎ এখানে যে ভার্বগুলি উল্লেখ আছে এমন কোনো ভার্ব বাক্যে থাকলেই আমরা এই ভার্বগুলিকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে এখানে ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেছে। আগেরটা ছিল হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট বল খেলিয়েছে, আর এখনটা হয়েছে সে কি ক্রিকেট বল খেলিয়েছে, প্রশ্ন হয়ে গেছে। তাহলে একেবারে ইজি ব্যাপারটা। অর্থাৎ আমি দেখবো যে এখানে যে উল্লেখ্য ভার্বগুলো আছে এটি কোথাও আছে কিনা, যদি থাকে আমি তার সাবজেক্ট আগে নিয়ে আসবো। এখন এখানে আরেকটু বিষয় লক্ষণীয়, সেটা হলো যদি এমন থাকে হাসান উইল বি, Hassan will be opening the door. Assertive sentence, future continuous tense. এখন বাক্যের ভিতরে উইল আছে এবং বি আছে, দুটো একসাথে। তো উইল এবং বি আমরা কোনটা আগে আনবো? দুটোটা আগে নিয়ে আসবো নাকি উইল বি আগে নিয়ে আসবো? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ করবো, যে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স উল্লেখ থাকবে তার থেকে ইন্টারভিউ বানাবো। বাক্যটা হাসান, সাবজেক্টের শুরু হচ্ছে অ্যাসার্টিভ, শেষে ফুল স্টপ আছে অ্যাসার্টিভ, আমরা বানাবো ইন্টারভিউ। এখন এই শুধু উইলটাকে আমরা নিয়ে আসবো সাবজেক্ট আগে আর সাবজেক্ট দেবে উইলের পরে। এখন শুরু করবো উইল দিয়া, উইল হাসান, হাসানের এইচ বড় হাতের হবে, কারণ হলো এটা হলো প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, মাঝে শুরুতে শেষে যেখানেই থাকুক। উইল হাসান বি ওপেনিং দ্য ডোর, শেষে প্রশ্ন চিহ্ন, এখানে চিহ্ন পাল্টে গেছে, আর এখানে আমরা শুধু বিটাকে তার জায়গায় নিয়ে আসছি,
আর উইলটাকে শুধু আমরা সাবজেক্টের আগে উল্লেখ করছি, লিখছি। এখন এখানে লক্ষণীয়, যদি কোথাও একাধিক অক্সিলারি ভার্ব থাকে, হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হ্যাড বিন, একাধিক থাকতে পারে, আমরা শুধু প্রথমটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, বাকি যাই থাকুক সেটা তার জায়গায় থাকবে। শ্যাল হ্যাভ বিন, শ্যাল আসবে বাক্যের আগে, সাবজেক্টের আগে, হ্যাভ বিন যার জায়গায় থাকবে। না হ্যাড বিন, হ্যাড আসবে সাবজেক্টের আগে, বিন তার জায়গায় থাকবে। যে কোনো এখানে একটা এই উদাহরণ থেকে আমরা ক্লিয়ার ধারণা নিতে পারি যে এইভাবে, অর্থাৎ এই শুধু উল্লেখ করা হয়েছে শ্যাল এবং উইল, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এখানে বলা হয়নি। এখানে যে শ্যাল বিন বা শ্যাল বি দেওয়া হয়নি। এখানে শুধু হ্যাড বিন নাই, শুধু হ্যাভ বিন নাই। তাহলে এই বিষয়টা আমরা লক্ষ্য করব যে যেখানে একাধিক অক্সিলারি ভার্ব থাকে সেখানে প্রথমটা শুধু সাবজেক্টের আগে, বাকিটা তার জায়গায় থাকবে। এখন আমরা 2 নম্বর রুলে আসি। এটা হলো কোনো বাক্যে যদি উল্লিখিত ভার্বগুলি না থাকে, কোনো বাক্যে উল্লেখিত ভার্ব না থাকলে তাহলে আমরা কি করব? উল্লেখিত ভার্ব থাকে না কোন কোন টেন্সে, আমরা টেন্স যারা আমরা জানি বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার। অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আর পাস্ট ইন্ডিফিনিট টেন্স, এই দুইটা টেন্সেই বাক্যের ভিতরে এম ইজ আর ওয়াজ এর কিছু থাকে না। প্রেজেন্ট ইন্ডিফিনিট স্ট্রাকচারাল সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, আর পাস্ট ইন্ডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট আর পাস্ট ইন্ডিফিনিটে এম ইজ আর ওয়াজ এর কিছু থাকে না, বাকি সবকটার মাঝে এম ইজ আর ওয়াজ এর কিছু না কিছু আছেই। তাহলে আমরা এই প্রেজেন্ট ইন্ডিফিনিটের দুইটা রুল, এই দুইটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিটের, আর এটা হলো পাস্ট ইন্ডিফিনিটের। এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট ইন্ডিফিনিট, আর হলো পাস্ট ইন্ডিফিনিট। পাস্ট, এখন প্রেজেন্টের দুটো অবস্থা, একটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, একটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না অন্য কিছু হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার এক অবস্থা, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে তার একটা অবস্থা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার শেষে অবশ্যই এস বাই এস দিতে হয়, তখন সাবজেক্ট আগে ডাজ বসবে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি প্লেজ ফুটবল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বারবার শেষে এস বাই এস আছে, এবং এই বাক্যের ভিতরে এম ইজ আর ওয়াজ এর কিছুই নাই। তো এম ইজ আর ওয়াজ এর কিছুই নাই, তো এখন কি করতে হবে? সাবজেক্ট আগে ডাজ নিয়ে আসতে হবে। আমরা সাবজেক্ট আগে ডাজ নিয়ে আসবো। ডাজ হি প্লে ফুটবল, শেষে প্রশ্ন চিহ্ন। এখানে প্রশ্ন চিহ্ন আসছে, এখানে একটা লক্ষণীয়, এখানে ডাজ আসার কারণে বারসে এস বাই এস হয় নাই। এটা আমরা খেয়াল করবো যে এখানে ডাজ আসার কারণে, এখানে ডাজ আসার কারণে বারসে এস বাই এস হয়নি, কারণ এই ডাজের ভিতরেই বা এস বাই এস চলে গেছে। আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে বারসে এস বাই এস হয়, আর যখন বারসে এস বাই এস থাকে তখন সাবজেক্টের আগে আমরা ডাজ নিয়ে আসবো। ডাজ নিয়ে আসলে বারবের শেষে এস বাই এসটা আর বারবের সাথে হবে না। তাহলে এখানে শুধু হয়েছে ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, এটা ছিল সে ফুটবল খেলে, আর হলো সে কি ফুটবল খেলে, প্রশ্ন চিহ্ন হয়ে গেছে। তাহলে আমাকে এটা মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারোশো এস বাই এস হয়, আর যখন বারোশো এস বাই এস আসে তখন ডাজ আসবে আর বারোশো এস বাই এস থাকবে না। যেমন হাসান ক্যাচেস ফিশ, হাসান ক্যাচেস ফিশ, আমরা লিখলাম যে হাসান মাছ ধরে, ক্যাচেস ফিশ, হাসান মাছ ধরে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, শেষে ফুল স্টপ আছে। এখন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, বাক্যের ভিতরে এম এজ আর ওয়াজ এর কিছুই নাই। এখন বাক্যের ভিতরে যেহেতু এম এজ আর ওয়াজ এর নাই, তাহলে কি করতে হবে? আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বারোশো এস বাই এস হয়, তখন সাবজেক্ট আগে ডাজ নিয়ে আসবো। আমরা ইন্টারভিউ করার সময় আমাদের পরিবর্তনটা সবসময় সাবজেক্টের আগে। ডাজ হাসান, এখানে হাসানের এইচ বড় হাতের হবে কেন? এটা একটা প্রপার নাউন, প্রপার নাউনের শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়, সেটা যেখানেই লেখা হয় না কেন। ডাজ হাসান ক্যাচ ফিশ, ডাজ হাসান ক্যাচ ফিশ। তাহলে এখানে ডাজ হাসান ক্যাচ ফিশ লেখার কারণে
এখানে যে এস বাই এস ছিল এটা এখানে চলে এসে ভার্বের শেষে এস বাই এস আর হবে না, এটা এখানে চলে গেছে। অর্থাৎ যখন থার্ড পারসন সিঙ্গুলার ভার্বে এস বাই এস থাকে আর ওই এস বাই এসটা ডাজের মধ্যে চলে যায়, তখন ভার্বের শেষে এস বাই এস আর থাকে না, শুধু ভার্ব একা একা বসে। এখন ডাজ হাসান ক্যাসফিশ, ভার্ব একা একা বসছে, ভার্বের শেষে এস বাই এস নাই। এখন এই রুলটা আমরা দেখি, একই টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় অন্য কিছু হয়, যেমন দে ওপেন দ্য ডোর, অ্যাসার্টিভ সেন্টেন্স। বাক্যের ভিতরে এম ইজ আর ওয়াজ এর কিছুই নাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়নি, সাবজেক্টের থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট আগে ডো নিয়ে আসতে হবে, ডো দে, ডো দে ওপেন দ্য ডোর, ডো দে ওপেন দ্য ডোর। আমরা সাবজেক্ট আগে ডো নিয়ে আসছি, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। ডো আসছে কেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ভার্বের শেষে এস বাই এস না, এই জন্য সাবজেক্ট আগে ডো আর ভার্বের শেষে কিছুই হয়নি। তাহলে এই দুইটা রুল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, একটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ভার্বের শেষে এস বাই এস থাকবে, তখন ডাজ হবে, ভার্বের শেষে এস বাই এস হবে না। একটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে যে কোনো পারসন হতে পারে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্লুরাল, যাই হোক, তখন ভার্বের আগে সাবজেক্টের আগে ডো আসবে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার হওয়া না হওয়ার উপরে ভিত্তি করে। এখন হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো এখানে কেউ কোনো ওয়াজ হয়, এম ইজ আর ওয়াজ হয়, হ্যাভ এ শেল শুড ক্যান কুড উক্তিতে অক্সিলারি ভার্ব থাকবে না। এখন যদি না থাকে তাহলে কি করতে হবে, না থাকলে আমরা একটা উদাহরণ লিখি, যেমন they wrote a letter, they wrote a letter, subject plus verb to plus object, assertive sentence। আমরা এটাকে ইন্টারভিউ বানাবো, বাক্যের ভিতরে এম ইজ আর ওয়াজ এর কিছুই নাই, বাট টু আছে। এখন কি করতে হবে, সাবজেক্ট আগে ডিড বসবে, ডিড দে রাইট এ লেটার, ডিড দে রাইট এ লেটার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর এখানে একটা যে পরিবর্তন হয়েছে সেটা হলো যে সাবজেক্ট আগে ডিড বসার কারণে এখানে বার ওয়ান চলে আসছে। আমরা আগের উদাহরণের মতো ডাজের ভিতরে এস বাই এস চলে গেছে, ভার্বের সাথে এস বাই এস থাকবে না। এখন এখানে ডিড থাকার কারণে ভার্বের মেইন রূপ চলে আসছে, অর্থাৎ সাবজেক্ট আগে ডিড বসছে, এখানে এই ডিডটা হলো বার টু, এখানে আর বার টু বসে নাই। তাহলে আমরা যখন ভার্বের আগে ডিড দিব, সাবজেক্ট আগে ডিড দিব, তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা আছে। এখানে পাস্ট টেন্সের সাবজেক্টের আগে ডিড বসে, তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ মূল ভার্ব প্রেজেন্ট বেস ফর্ম বসে। ডিড হলো বার টু, আমরা জানি ডো ডিড ডান, ডো ভার্বের 2 নম্বর হলো ডিড, তাহলে এখানে আর ভার্বের 2 নাম্বার হবে না, ভার্বের 1 নাম্বার হবে। আমরা এখানে টেন্সটা আমার ক্লিয়ার থাকতে হবে যে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। পাস্ট টেন্স হয় তাহলে এভাবে হবে, যেমন I cooked rice, assertive sentence, subject plus verb to plus object। বাক্যের ভিতরে এম ইজ আর ওয়াজ এর কিছুই নেই, এখন আমার কি করতে হবে, ডো ডাজ ডিড। তো যখন কিছু না থাকে তখন এই 3 রুলের এক রুলে যাবে। তো আমি দেখবো যে এটা কোন টেন্স, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এই 2 টেন্স, এই 2 রুল, আর যদি পাস্ট ইনডিফিনিট তাহলে এই রুল। এটার মধ্যে এম ইজ আর ওয়াজ এর কিছুই নেই, কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে সাবজেক্ট আগে ডিড দিতে হবে, ডিড আই cook rice, অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিটে ডিড যাওয়ার কারণে, পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে, এখানে পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। এখানে বলা আছে সাবজেক্ট আগে ডিড বসবে, তখন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কুকডের
এক নম্বর পারছে কক আর ডিট চলে আসে শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই হইলো ইন্টারভিউ করার 4টা রুল। তো আমরা ইয়েস বা নো জাতীয় যত ইন্টারভিউ সেন্টেন্স আছে সবই 4 রুলের ভিতরেই আমরা করতে পারি। তো কোনো ব্যক্তি যদি এমনি যারা অজয় থাকে সামনে আসবো, নয়তো না থাকলে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই 2টা রুলের ভিতর দিয়ে আমরা আনসার করতে পারি। তাহলে এইভাবে আমাদের তারপরে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা আলাদা একটা ক্লাস আমরা ইনশাআল্লাহ সামনে দেখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।